সো আমরা মার্কেটটা নিয়ে একটু বোঝার চেষ্টা করছিলাম। এখানে একটা জিনিস একটু রেলিভেন্ট বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই মার্কেটের সাথে আমাদের বিজনেস মডেলগুলোকে অ্যালাইন করতে হবে। অর্থাৎ আপনারা বিজনেস ফান্ডামেন্টাল কোর্সে 12টা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মডেল আমি শেয়ার করেছিলাম। সো ওই মডেল অ্যান্ড এই মার্কেটটাকে অ্যালাইন করে যখন আপনি প্ল্যানটা করবেন তখন প্ল্যানটা অনেক সহজ হবে এবং ইজিয়ার ফাস্টার ওয়েতে আপনি তখন গন্তব্যে যেতে পারবেন। সো এবার আমরা ঢুকবো টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং। টাইগার ফোকাস মানে হচ্ছে বাঘ যখন কোনো শিকারীকে ধরার জন্য ফোকাস করে, সে কিন্তু অন্য কোনো দিকে ফোকাসটাকে ডাইভার্ট করে না। আমরা যেটা হয় একটা ব্যবসা নিয়ে শুরু করে একটু ভালো অবস্থায় না যেতেই আরও 5টা ব্যবসার দিকে ফোকাস করি। আবার যেটা করি, আমরা নির্দিষ্ট সেগমেন্টে থাকতে চাই না। আমি চাই আমার প্রোডাক্ট সব মানুষ কিনুক। সব মানুষ কিনার মতো ব্র্যান্ড হতে কিন্তু যথেষ্ট টাইম নিবে। এজন্য শুরুতে আমাদের যেটা করা উচিত, টাইগার ফোকাস করে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলকে প্রথমে টার্গেট করব, দেন তাদেরকে দিয়ে একটা জায়গা তৈরি করার পরে তখন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে আরও ম্যাস মার্কেটিংয়ে যাব। এখানে পিটার ড্রাকার আমার ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর মনে হয়। তার সব কিছু দেখবেন যে আমি বিভিন্ন ক্লাসে তার কোট, মোটামুটি একটা কোট মনে হয় থাকেই। সো উনি একটা কথা বলেছেন এই ক্ষেত্রে, দ্য এইম অফ মার্কেটিং ইজ টু নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সো ওয়েল দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফিটস দেম অ্যান্ড সেলস ইটসেলফ। অর্থাৎ মার্কেটিংয়ের একটা এইম উনি বলছে যে নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার সো ওয়েল, এত ভালোভাবে আপনি কাস্টমারকে জানবেন দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফিটস দেম অ্যান্ড সেলস ইটসেলফ। অর্থাৎ রেলিভেন্ট পিপলের কাছে যদি আপনি মার্কেটিং করেন তখন মার্কেটিংয়ে এত এফার্ট দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি দেখবেন যে সেল জেনারেট হচ্ছে। সো এটা হওয়া উচিত এইম অফ মার্কেটিং। কে বলছেন? ম্যানেজমেন্টের গুরু বলা হয় যাকে, পিটার ড্রাকার। সো তাহলে আমরা কাস্টমারকে বুঝবো কিভাবে? আমি একটু মজা করে দিয়েছি জিনিসটা এইভাবে যে প্রেমিকার মন বুঝতে পারে কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং। তার মানে কি, আমরা ছোট বয়সে স্কুল কলেজে পড়াশোনার সময় অনেকেই দেখা গেল যে বিভিন্ন ছেলে বা মেয়ের প্রেমে পড়ি, আমরা পছন্দ করি, ভালো লাগার মানুষ তৈরি হয় ওই ইমোশনাল বয়সটাতে আর কি। তো ওই বয়সে যখন কারো প্রতি ভালো লাগা তৈরি হয় তখন আমরা কি করি আসলে মূলত? একদম যদি ওই ঠিক ওই বয়সটাতে ফেরত যান, ওই ইমোশনাল বয়স, একদম টিনেজার পিপল যারা, তো তখন আমরা যাকে পছন্দ করি আমি কি করি, একদম তার মতো করে হওয়ার চেষ্টা করি। তার মন পাওয়ার জন্য আমি তার মতো করে ড্রেস কোড পরি, মানে একদম হুবহু সে যাতে আমাকেই তার মনের মানুষ মনে করে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করি। তো ঠিক একটা রিলেশনের গ্রো করার ক্ষেত্রে প্রেমে পড়লে একটা যুবক বা যুবতী, একটা টিনেজার বয় অর গার্ল যেভাবে তার ওই অপোজিট মানুষটার মতো করে হতে চায়, তাকে বুঝে তার মন মতো করে ড্রেস কোড। দেখা গেল বড় বড় চুল রাখতে আপনি পছন্দ করেন কিন্তু প্রেমিকা বড় চুল পছন্দ করেন, আমরা চুল কেটে ফেলি। অথবা আপনার চুল ছোট, প্রেমিকা বড় চুল পছন্দ করে, অনেকে দেখবেন যে চুল বড় করে দিয়েছে। সে হয়তো পায়জামা পাঞ্জাবি পরতো এক সময়, আমি দেখেছি আমাদের কলেজে একটা ছেলে আসলো, শুরুর দিকে মোটামুটি মাসখানেক দেখলাম যে অলওয়েজ টুপি পায়জামা পরে আসে, হঠাৎ করে সে জিন্স প্যান্ট, হঠাৎ করে সে মানে টাইট ফিট ড্রেস, বিভিন্ন রংচঙা ড্রেস পরতেছে। তো এত চেঞ্জ কারণ কি? পরে কথা বলে শুনলাম যে সে রিসেন্টলি একজনের সাথে খুব ভাব জমছে, তার মনের মতো করে হতে গিয়ে ওই রকম ড্রেস কোডে চলে গেছে। সো এরকম আবার উল্টাটাও হয়, দেখা গেলো জিন্স টিন্স চেয়ে নামাজ ধরে ফেলে, ওই সময় হয়তো এমনি সিগারেট খায়, সিগারেট খাওয়া ছেড়ে দেয়, ভদ্র হয়ে যায়, একদম স্মার্ট হয়ে যায়। কেন হয় বিষয়টা? কারণ আমরা কি চাই, তার মতো হতে, যাতে সে আমাকে পছন্দ করে। ঠিক টিজি বা কাস্টমার আমাদের কাছে এরকম ভালো লাগার আমাদের প্রিয় মানুষের মতো হতে হবে। আমরা ঠিক কাস্টমারের মতো হয়ে উঠব, তখনই কিন্তু এটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে। এজন্য দেখেন আমি বলেছি যে প্রেমিকা মেরুন, আপনি কমলা, প্রেম হবে না। হয় মেরুন না হয় মরুন। সো তার মানে কি, যে প্রেমিকা পছন্দ করে মেরুন কালার আর আপনি কমলা কালার, তাকে বুঝাইতে চাইলে লাভ হবে না। আপনাকে মেরুন হতে হবে, হয় মেরুন না হয় মরুন। মানে কি, ওই যে তার মন না পাইলে মানুষ মারা যায়, নেশার জগতে চলে যায়, অন্যদিকে চলে যায়। সেম অ্যাজ কাস্টমার সেগমেন্ট অনুযায়ী তার যে কালার সাইকোলজি, শুধু এটা রঙের জন্য বুঝাচ্ছি না, এভরিথিংই। সো আমার পছন্দের কালার পার্পল, বাট আমার ব্র্যান্ডের গাইডলাইন অনুযায়ী রেডটা আমার ব্র্যান্ড কালার হওয়া উচিত। এখন আমি পার্পল জোর করে এখানে দিতে চাইলে হবে না। তার মানে কাস্টমার এই কালারটা পছন্দ করবে, যেই সেগমেন্টের কাস্টমার, বিধায় আমি এই কালারটা দিয়েছি।
সো আপনার ব্যক্তি পছন্দ কি ডাজন্ট ম্যাটার। ওই যে রিলেশন করার সময় আপনি নিজের পছন্দগুলোকে বাদ দিয়ে তার পছন্দে প্রায়োরিটি দেন। এখন থেকে যেটা করবেন, আজকের পর থেকে আপনার ব্র্যান্ড, এটা আপনার ব্র্যান্ড না, আপনার ব্র্যান্ড আজকে থেকে আপনার কাস্টমারের ব্র্যান্ড। তার পছন্দের কালারের মতো কালার হবে, তার পছন্দের মতো করে আপনি কথা লিখবেন, তার পছন্দের মতো করে ডিজাইন করবেন, তার পছন্দের মতো করে প্রোডাক্ট বানাবেন, তার পছন্দের মতো করে সমস্ত কমিউনিকেশন কাস্টমার সার্ভিস করবেন। তখনই এটা আপনার আসলে ব্র্যান্ড হয়ে উঠবে এবং তাদের পছন্দের জায়গাটা সে পেয়ে যাবে। সো সিম্পল এই কথাটা বলবো আমরা, হয় মেরুন না হয় মরুন, মানে এইটা মাথায় রাখবো। এবং এটা আপনাদের যখন আমরা ব্র্যান্ডের ক্লাস করাবো, কন্টেন্টের ক্লাস করাবো, তখন একটা মুভির নাম বলবো আপনাদেরকে। ওই মুভিতে একটা খুব পাওয়ারফুল ডায়লগ ছিল, এটা একটা রাজনৈতিক দলের ব্র্যান্ডিং করার সময় এই স্লোগানটাই, ওইটাই আমি মজা করে জাস্ট এখানে দিয়েছি। সো তার মানে সিম্পল, চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমার কাস্টমার, পুট ইউর কি বলে ফিট টু ইউর কাস্টমার শু। আপনার কাস্টমারের জুতায় পা দিতে হবে। এক পা থাকবে আপনার এই জুতায়, আরেক পা ওই জুতায়, তার মতো করে ফিল করা। এখন থেকে শয়নে স্বপনে দিবারাত্রি, যেমন আমরা রিলেশনে প্রেমে পড়লে তার কথাই ভাবি, আপনি শয়নে স্বপনে দিবারাত্রি এখন আপনার কাস্টমারের কথা ভাববেন ইন টার্মস অফ বিজনেস। সো তখন আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং তাকে যত ভালো বুঝবেন, দেখেন আপনার ওয়াইফকে, আপনার হাজবেন্ডকে আপনি যত ভালো বোঝেন তত সুন্দর কিন্তু তাকে ডিল করতে পারেন। ঠিক একইভাবে আপনার কাস্টমারকে যত ভালো, তার ফিলিং কি, তার থট প্রসেসে কি কাজ করতেছে, তার ডিসিশন মেকিং প্রসেস কি, কোনটা তার ভালো লাগে, কোনটা ভালো লাগে না, কোনটা তার পেইন, কোনটা তার ফিয়ার, কোনটা তার প্রবলেম, এগুলো ডিটেইল যখন আপনি বুঝবেন, বিলিভ মি অর নট, কারণ বিজনেসে টাকা আসবে কোত্থেকে? কাস্টমারের পকেট থেকে। বিজনেসে আপনি হয়তো আপনার কোম্পানির ফাউন্ডার বা চেয়ারম্যান, আপনি মনে করছেন আপনি বস, আপনি যে কাউকে ফায়ার করতে পারেন, হায়ার করতে পারেন। আপনাকে ফায়ার করতে পারে একজন মানুষ, সে হচ্ছে কাস্টমার। তো এর জন্য কাস্টমার ইজ দ্য কিং বলা হয়, অর্থাৎ তাকে আমার খুশি রাখার ব্যবস্থা করতে হবে। সো কাস্টমারকে যখন নিয়ে আমরা কাজ করব, তখন 4টা সেগমেন্টকে আমরা কাস্টমারকে ভাগ করে তাদের সম্বন্ধে ডিটেল জানতে। 4 টাইপস অফ কাস্টমার সেগমেন্ট। 1 নাম্বার কি ডেমোগ্রাফিক, বিহেভিয়ারাল, সাইকোগ্রাফিক, জিওগ্রাফিক। আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে এই 4টা জিনিস নিয়ে ডিটেল কথা বলা আছে। আমি তারপরে সিম্পল একটু জিনিসটাকে যদি ব্যাখ্যা করি, ডেমোগ্রাফিক মানে হচ্ছে আপনি একটা সুন্দর করে কাস্টমার প্রোফাইল বানাবেন, যেখানে ডেমোগ্রাফিকগুলো লিখে রাখবেন। কি কি? তার নেম, তার এজ, তার জেন্ডার, তার লোকেশন, তার অকুপেশন, তার ইনকাম লেভেল, তার এডুকেশন, তার মেরিটাল স্ট্যাটাস, তার ফ্যামিলি সাইজ। এই জিনিসগুলো আপনি সুন্দর একটা প্রোফাইলে আপনার জানা থাকা লাগবে যে আমার কাস্টমার কত থেকে কত বছরের মানুষ। এবং আমরা যখন প্রোফাইল বানাই তখন একজন ব্যক্তির জন্য বানাই। কেন একজনের জন্য বানাই? কারণ আমি তো সারা বাংলাদেশের সবাইকে ধরে জিনিসটা করতে পারবো না। একটা প্রোফাইল যদি আমি সুন্দর করে রেডি করি, তাহলে ওর মতো করে আমি বাকিদের কমিউনিকেশন করব। ধরে নিলাম আমার কাস্টমারের নাম সুমাইয়া আক্তার, সে, তার এজ হচ্ছে 25, তার জেন্ডার হচ্ছে ফিমেল, সে হচ্ছে গ্রামে থাকে, তার প্রফেশন হচ্ছে সে একটা জব করে, তার ইনকাম লেভেল হচ্ছে
30,000 to 50,000, তার এডুকেশন হচ্ছে সে গ্র্যাজুয়েশন করেছে, সে হচ্ছে অবিবাহিত, ফ্যামিলি সাইজ তার হয়তো বাবা মার সাথে আরো ছোট 2 ভাই আছে, এইরকম। তার মানে কি আমি একদম এক্সাক্ট একটা মানুষকে বের করে ফেললাম। এবার আমার আইডিয়াল কাস্টমার হচ্ছে ও আমি এবার কমিউনিকেশনগুলো ওর মতো করে জিনিসটাকে চিন্তা করব। একটা গ্রামের মানুষের সাথে আমরা যেভাবে কমিউনিকেট করি, আমি ধরেন এখন আপনাদের সাথে যেভাবে কথা বলছি, নিশ্চয়ই আমি আমার বন্ধুদের সাথে, প্রাইমারিতে যাদের সাথে পড়েছি, স্কুল কলেজে যাদের সাথে ব্যাপক তাদের সাথে নিশ্চয়ই এই ভাষায় আমি কথা বলবো না। তার মানে ওদের সাথে আমি ওদের ভাষায় বলতে হবে। ওদের সাথে এরকম শুদ্ধ স্টাইলে একটু ঢং করে কথা বলতে গেলে ওরা কিন্তু ভালোভাবে নিবে না। ঠিক একইভাবে আপনি কাস্টমারকে যখন পিন পয়েন্ট করবেন, চিনবেন, একদম এক্স্যাক্ট লিখে ফেলবেন, এই যে বক্সটা দেওয়া হয়েছে আপনারা পিন করে একদম লিখে ফেলবেন যে আমার কাস্টমারের বয়স এত, জেন্ডার এত, অর্থাৎ আপনার সমস্ত কাস্টমারদের একটা প্রতিনিধি উনি, ওকে আপনি বের করে ফেললেন। তারপরে ওর সাইকোগ্রাফিক সেগমেন্ট আপনি কিভাবে বের করবেন, সেটা হচ্ছে প্রথমত ওর ইন্টারেস্ট অ্যান্ড হবি কি, ওর কি ভাল লাগে, ও ফেসবুকে সারাদিন সময় কাটাতে পছন্দ করে, নাকি ও টিকটকে নাচ গান করতে পছন্দ করে, নাকি নিউজ দেখতে পছন্দ করে, ও কি পছন্দ করে আসলে, ওর হবিসটা কি, ওর ভ্যালুজ অ্যান্ড বিলিফ কি, ও কি দেখা গেল যে নাস্তিক নাকি ও ধর্মে বিশ্বাস করে, মানে এইগুলো কেন জানা দরকার, কারণ এই ভ্যালুজ এবং প্রিন্সিপালের উপরে ভিত্তি করে আপনার কমিউনিকেশন তৈরি হবে। আপনি দেখেন সিম্পল করে যদি চিন্তা করেন, মানুষের বিলিভের উপর ভিত্তি করে মানুষ কিন্তু এখন প্রোডাক্ট কিনে। এই যে দেখেন ইসরায়েল অ্যান্ড ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এখন এই যুদ্ধে কি হচ্ছে, এই যে যাদের বিলিভ, আমরা মুসলিম প্র্যাকটিসিং যারা আমরা কষ্ট পাচ্ছি, এরকম একটা ঘটনা বিধায় আমরা ইসরায়েলের পণ্য কিন্তু অনেক মানুষ এটা বর্জন করতেছে। দ্যাট মিনস এই যে ভ্যালুজ অ্যান্ড বিলিভের সাথে ম্যাচ না করায়, দেখেন ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন একটা বক্তব্য দিয়ে ফেলে, তাহলে দেওয়াতে কি হয়, আলটিমেটলি ওই বক্তব্যের কারণে আমরা প্রোডাক্ট, ওই ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করি। তার মানে এই ভ্যালুজ অ্যান্ড বিলিফটা বোঝাটা ইম্পর্টেন্ট, তাহলে আপনি সেইভাবে কমিউনিকেশন করবেন। বাংলাদেশে দেখবেন অনেক ব্র্যান্ড তারা পূজাতে পোস্ট করে না, আবার অনেক ব্র্যান্ড আছে দেখবেন রমজান মাসে পোস্ট করে না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই ভ্যালুজ প্রিন্সিপালগুলো আমরা সুন্দর মতো একটু বোঝার চেষ্টা করব। দেন লাইফস্টাইল, তার লাইফস্টাইল কেমন, সে কি প্রতি সপ্তাহে একটা করে মুভি দেখে, নাকি সে সব ধরনের কনসার্টে যায়, নাকি নিয়মিত রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, নাকি প্রচুর ঘোরাফেরা করে, তার ডেইলি লাইফস্টাইলটা কেমন, সে কিভাবে সময় কাটায়। দেন তার পেইন পয়েন্টস অ্যান্ড চ্যালেঞ্জেস, তার লাইফের পেইন পয়েন্ট, এই পেইন পয়েন্টটা মূলত কিসের ভিত্তিতে বানাবেন, আপনার প্রোডাক্টের ভিত্তিতে। যে সে একজন উদ্যোক্তা হতে চায়, তাহলে উদ্যোক্তা হতে গিয়ে তার পেইন পয়েন্ট কি, তার স্কিলের ঘাটতি, তার স্ট্র্যাটেজি সে বোঝে না, সিস্টেম সে ডেভেলপ করতে পারে না। তার মানে এই যে পেইন পয়েন্টগুলো, ব্যবসায় প্রফিট জেনারেট করতে পারছে না, পর্যাপ্ত সেলস হচ্ছে না, আবার সেলস হলে ব্র্যান্ড করতে পারছে না, এই যে পেইন পয়েন্টগুলো আমি যখন জানবো, তাহলে আমি কিন্তু কমিউনিকেট করতেছি ওই পেইন পয়েন্টকে হিট করে, তখন সে রেলিভেন্সি ফিল করতেছে, ইয়েস আমার তাহলে এই লোকটার কাছে আমার যেতে হবে, সে আমার সলিউশনটা দিতে পারবে। তারপর গোলস অ্যান্ড অ্যাসপিরেশন, তার অ্যাসপিরেশনস কি, তার লাইফের আলটিমেটলি সে কোথায় যেতে চায়, কোন গোল। এখন আপনি বলবেন স্যার এত জিনিস, তার এত কিছু আমি জানবো কেমনে, জানতে হবে ওই যে বললাম প্রেমিকার মন বুঝতে পারা, ও কি করে, কি খায়, কোনটা পছন্দ করে, কোন গিফট দিলে ওর ভালো লাগবে, কোন কালার পছন্দ, জানছেন না, কেমনে জানছেন, কারণ এটা আপনি ইন্টারেস্ট আপনার ছিল ওইটার দিকে, যেন এটা আমার জানতেই হবে। ঠিক একইভাবে এই জিনিসটা ডিফাইন করে জানতে হবে, ওই যে টাইগার ফোকাস কাস্টমার টার্গেটিং, আবারও সেটাতে আসতেছি কেন, ক্রিস্টাল ক্লিয়ার যদি আপনি না জানেন ও কি চায়, কি খেতে পছন্দ করে, কোনটা ওর লাইফস্টাইল, তাহলে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে ওকে টার্গেট করবেন, এজন্য ডিটেইলিং করছি আমরা এখানে। দেন কাস্টমার প্রোফাইল টেমপ্লেটে বিহেভিয়ার, তার বাইং বিহেভিয়ারটা কেমন, সে ফ্রিকোয়েন্ট বাই করে, মানে ইম্পালসিভ বায়ার, সে মানে কোনো প্রোডাক্টের একটা ভালো বিজ্ঞাপন দেখলে কিনে ফেলে, অ্যামাউন্ট, এক একটা পারচেস বাস্কেট কেমন, সে কেমন বাজেটে কেনাকাটা করে, ডিসিশন মেকিং প্রসেস কি, সে কি ডিসিশন নেওয়ার সময় খুব লজিক্যাল চিন্তা করে, মানে একদম অথরিটি কন্টেন্ট দেখে, নাকি সে ইম্পালসিভ ইমোশনাল, একটা অফার পাইলে, ডিসকাউন্ট অফার পাইলেই কি সে কিনে ফেলে, এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে। তারপর অনলাইন বিহেভিয়ার, সে সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করে, কিভাবে ইউজ করে, অনলাইন শপিং হ্যাবিটটা তার কেমন, তারপর ব্র্যান্ড লয়ালিটি, তার ব্র্যান্ডের প্রতি লয়ালিটি কেমন, নাকি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট পাইলে যে কোনো কিছু সে কিনে, নাকি ব্র্যান্ডের চায়, একটু স্মার্ট চায়, একটু প্যাকেজিং সুন্দর চায়, নাকি একটু সস্তার জন্য কেনাকাটা করে। ডিসিশন মেকিং প্রসেস কি, সে কি ডিসিশন নেওয়ার সময় খুব লজিক্যাল চিন্তা করে, মানে একদম অথরিটি কন্টেন্ট দেখে, নাকি সে ইম্পালসিভ ইমোশনাল, একটা অফার পাইলে, ডিসকাউন্ট অফার পাইলেই কি সে কিনে ফেলে, এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে। তারপর অনলাইন বিহেভিয়ার, সে সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করে, কিভাবে ইউজ করে, অনলাইন শপিং হ্যাবিটটা তার কেমন,
তারপর ব্র্যান্ড লয়ালিটি, তার ব্র্যান্ডের প্রতি লয়ালিটি কেমন, নাকি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট পাইলে যে কোনো কিছু সে কিনে, নাকি ব্র্যান্ডের চায়, একটু স্মার্ট চায়, একটু প্যাকেজিং সুন্দর চায়, নাকি একটু সস্তার জন্য সে খোলা বাজারে জিনিস কিনে। এই যে তারপরে কমিউনিকেশন প্রেফারেন্স, সে কোন ধরনের কমিউনিকেশন প্রেফারেন্স করে, সে কি চায় যে আপনি তাকে রেগুলার ইমেল পাঠান, ইমেল কমিউনিকেশন, নাকি সে চায় যে আপনি কাস্টমার কেয়ার থেকে তাকে ফোন করেন, নাকি সোশ্যাল মিডিয়ায় তাকে পাওয়া যায়, নাকি SMS এ পাওয়া যায়। এই কমিউনিকেশন প্রেফারেন্সটা তার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কেন এগুলো দেখেন, বিগ ব্র্যান্ডগুলো আমাদের মার্কেটিং করতেছে কিন্তু এইভাবে প্রোফাইলিং করে। আমরা অনেক সময় চিন্তা করি বড় ব্র্যান্ড এইভাবে কেমনে করে, ওরা কিন্তু এই যে ব্যাক এন্ড এই কাজগুলো করে বিধায় আমাদের একদম পিন পয়েন্ট করে ফোকাসিং করে অ্যানালাইসিস করে আমাদেরকে মার্কেটিং করতে পারে। আপনারা যারা চাল ডালে কেনাকাটা করেন, আপনি খেয়াল করে দেখবেন চাল ডালের ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অফার থাকে। এটা কিভাবে করে, ওরা বিহেভিয়ার অ্যানালাইসিস করে যে আপনি কতবার চাল ডাল থেকে কিনছেন, কোন কোন পেজ ভিজিট করছেন, এভরিথিং ট্র্যাকড। এবং ওই ট্র্যাক করা ইনফরমেশনের ভিত্তিতে আপনাকে কত টাকার কুপন দিতে হবে। আপনি যদি এমনিতেই রেগুলার কিনেন আপনাকে আর অত বেশি কুপন দিবে না। আপনি একবার কিনে 2 মাস ধরে কিনতেছেন না, আপনাকে দেখবেন হঠাৎ করে 50% ডিসকাউন্টে সয়াবিন তেল কিনতে পারেন বা এরকম, তখন আপনি যাতে আবার রিপিট কিনেন। সো এই জিনিসগুলো আপনি যদি ডিফাইন করা থাকে তাহলে আপনি এক একজনের জন্য অফার, কুপন, প্ল্যান, কাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন সেটা সুন্দর করে সাজাতে পারবেন। তারপর কাস্টমার প্রোফাইল 4 নাম্বার, যেটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। জিওগ্রাফির উপরে কিন্তু বিজনেসের অনেক কিছু হেরফের করে। একই দেশে ধরেন যেখানে শীতের দিনে কম্বল বিক্রি করতে পারতেছেন, আবার গরমের দিনে আরেকটা প্রোডাক্ট বিক্রি করতেছে। সো লোকেশনটা কই, আপনার কাস্টমার কোথায় থাকে, ওই যেখানে থাকে এটাও কিন্তু ম্যাটার করতেছে। কারণ যারা গুলশান বনানীতে থাকে তাদের জন্য প্রোডাক্ট লাইন, তাদের জন্য কমিউনিকেশন একরকম। আবার যেই লোকটা পঞ্চগড়ে থাকতেছে বা দিনাজপুরের একটা গ্রামে বাস করে, দুইজনের কিন্তু সেম না। তাহলে আপনি কোন লোকেশনের মানুষকে ফোকাস করতেছেন এটা ইম্পর্টেন্ট। তারপরে সে কি আরবান না রুরাল মেন্টালিটির, সে কি একটু গ্রামের জিনিসপত্র গ্রাম্য টাইপ, নাকি একটু আরবান, একটু অ্যাডভান্স লেভেলের, তার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার কনসিডারেশন, এই সবগুলো জিনিস কিন্তু প্রপারলি যখন আপনার ডিফাইন করা থাকবে তখন আপনি সুন্দর করে তার জন্য প্রোডাক্ট এবং মার্কেটিং মেসেজটা শেয়ার করতে পারবেন। অ্যান্ড তার ইন্টারেস্ট কি, সে লাইফে কি গোল, তার মোটিভেশন কি, কোন জিনিসে সে মোটিভেট হয়। তারপরে তার পেইন পয়েন্ট, টাচ পয়েন্ট, পেইন পয়েন্ট আমরা আলাপ করেছি যে তার এক্সাক্ট সমস্যার সমাধানটা দেওয়া। তারপর টাচ পয়েন্ট, অর্থাৎ কোন কোন জায়গায় তাকে টাচ মানে পাওয়া যাবে। সে কি ফেসবুকে বেশি সময় দেয়, পত্রপত্রিকা পড়ে কিনা, বা স্কুল কলেজে যায় কিনা, কোথায় বন্ধুদের সাথে আড্ডা দেয় কিনা। অর্থাৎ টাচ পয়েন্ট মানে হলো যে সকল জায়গায় তাকে পাওয়া যায়, আপনার ব্র্যান্ড ওইখানে প্লেস থাকা, যাতে সে আপনাকে চাইলে কানেক্ট করতে পারে। যেমন ধরেন সে সুপার শপে বাজার করতে চায়, তাহলে সে যদি সুপার শপে বাজার করতে যায়, তাহলে আপনার কাস্টমার সেগমেন্ট যদি পান যে আমার কাস্টমার সবাই সুপার শপে যায়, তাহলে আপনার অবশ্যই উচিত হবে সুপার শপে আপনার প্রোডাক্ট প্লেস করা। সিম্পল হিসাব। তাহলে সুপার শপে প্লেস করে ওইখানে একজন বিপি দিয়ে দিলেন, তাহলে ও যখন আসবে, একজন ব্র্যান্ড প্রমোটার, তার সাথে কথা বলবো, স্যার আপনি আসছেন আমাদের এই প্রোডাক্টগুলো, ওইখানে যখন ওই বিপি তাকে গুড বিহেভিয়ার দিবে তখন দেখবেন সে আপনার প্রোডাক্ট কিনতেছে। সো এই টাচ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ব্র্যান্ডের যতগুলো জায়গায় কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয়, আপনার অ্যাটাচমেন্ট হয়, ওই প্রত্যেকটা জায়গায় যাতে আপনার প্রোডাক্টের পারফরমেন্স ঠিক থাকবে। টাচ পয়েন্ট নিয়ে আরেকটু যদি বলি, ধরেন আপনার প্রোডাক্টটা প্রিমিয়াম সেগমেন্টের, এখন প্রিমিয়াম প্রোডাক্টের একটা সেগমেন্ট করেছেন যেখানে আপনি হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করেন, 5 স্টার লেভেলের একটা প্রোডাক্ট বিক্রি করেন। এখন আপনি চিন্তা করলেন আপনার কাস্টমার কেয়ার আমি একটা নর্মাল লোক লিখে দিছি, এখন হাই ভ্যালু প্রোডাক্টের জন্য একটু হায়ার লেভেল পিপল ফোন দিবে, তারা হয়তো মানে ফোন দিয়ে বাংলায় কথা নাও বলতে পারে। এখন আপনি টাচ পয়েন্ট যাকে রাখছেন সে ইংরেজিতে কথা বোঝে না, বা সে তাকে স্মার্টলি আনসার দিতে পারলো না, তার মানে এই টাচ পয়েন্ট দিয়ে আপনার কিন্তু রেজাল্ট চলে গেল। অর্থাৎ কাস্টমার কিনতে ইচ্ছুক ছিল বিদায় আপনার কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে, কাস্টমার কেয়ার প্রপার লোকটা বসা নাই, কোয়ালিটি ঠিক নাই, চলে গেল। আবার আপনি একটা হাই ভ্যালু প্রোডাক্ট ডিজাইন করছেন, বাট প্রোডাক্টের বাক্সটা খুব নর্মাল, বক্স প্যাকেজিং একদম বাজে, তার মানে প্রোডাক্ট যত হাই কোয়ালিটি হোক, আমরা অনেক সময় মনে করি আচ্ছা একটা প্রোডাক্ট কোয়ালিটিতে আমি সময় দিই, এটার বাক্স আমি 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কেন বানাবো, বাট বাক্সটা খুবই ম্যাটার প্রোডাক্টটা যে কোয়ালিটি এটা বোঝার জন্য। কারণ বাক্সটা সুন্দর না হলে, প্যাকেজিংটা সুন্দর না হলে, আপনি এত ভালো প্রোডাক্ট দিয়েছেন, দেখার পরে তার ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে, তখন প্রোডাক্ট ইউজ করেছে। এই যে বক্সটা, দ্যাট ইজ অলসো এ টাচ পয়েন্ট। সো এই প্রত্যেকটা টাচ পয়েন্ট যখন প্রপারলি অ্যালাইন থাকবে, আপনি যেই লেভেলের প্রোডাক্ট বা ব্র্যান্ড দ্বারা করাইতে চাচ্ছেন, আপনার প্রত্যেকটা টাচ পয়েন্টে যাতে কমিউনিকেশনটা সেম থাকে। এখন বিদঘুটে রংচঙা কালার তখন আপনি একটা প্রিমিয়াম প্রোডাক্টে দিতে পারবেন না। আবার প্রিমিয়াম প্রোডাক্টের লোগো বলেন, প্রিমিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে কমিউনিকেশন বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম ফিল দিতে হবে।
আপনি খেয়াল করে দেখেন অ্যাপেলের একটা প্রোডাক্টে সেম ফিল পাচ্ছেন, আবার একটা কম দামি প্রোডাক্টও দেখবেন সব জায়গায় সেম। আপনি একটা 5 স্টার হোটেলে উঠতে যান, কমিউনিকেশন করেন, ওইখানে যে চা খাবেন 400 টাকা দিয়ে 1 কাপ, বাট চাটা যে সার্ভ করতেছে ওয়েল ড্রেসড, এইখানে যে এনভায়রনমেন্ট সব কিছু কিন্তু ম্যাচ করে রাখছে। এখন আপনিও চিন্তা করলেন যে ওরা 400 টাকায় বেচলে আমিও একটা চা বানাবো 400 টাকায় বেচবো, আপনি সুপার প্রিমিয়াম মানে নিডল নিয়ে আসলেন, একদম মানে হোয়াইট টি নিয়ে আসলেন ইম্পোর্ট করে, বেস্ট টি, কিন্তু এখানে অ্যাম্বিয়েন্সটা আপনি সুন্দর দিলেন না, যে ডেকোরেশনে আমার খরচ করে লাভ কি ভাই, আমি প্রোডাক্ট তো সেরা দিচ্ছি, হবে না, মানুষ বুঝবে না যে আপনার প্রোডাক্টটা সেরা। সো এই টাচ পয়েন্টগুলো আমাদেরকে অ্যালাইনমেন্ট থাকা লাগবে। এবার আসেন আমরা মার্কেট নিয়ে এতক্ষণ কথা বললাম, এবার একটু মার্কেটিং নিয়ে বলি। মার্কেটিং এর 3টা লেগ, 3 পা। আমাদের যেমন 2 পা, মার্কেটিং এর পা হচ্ছে 3টা। কি কি 3টা পা? এসটিপি, 3টা পাকে একসাথে বলে এসটিপি, সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং। অর্থাৎ এতক্ষণ আমরা যে চিন্তাটা করলাম যে কাস্টমারকে আমি টার্গেট করব, তার মানে কোন সেগমেন্টের কাস্টমারকে আমরা টার্গেট করব, কাদের জন্য আমার প্রোডাক্টটা। অর্থাৎ সমাজের এক একটা সেগমেন্ট, এক একটা শ্রেণীর মানুষের চাহিদা এক এক রকম। সো ওই চাহিদা বুঝে আমি কাস্টমারকে পজিশন করব এবং ওই সেগমেন্টে। সো সেগমেন্টের একটু ডিটেইলে যাওয়ার আগে আমরা একটু দেখি বিখ্যাত লোকজন কি বলছে। রবার্ট টি কিওসাকি একটা চমৎকার কথা বলেছেন এই জায়গায়, ইউ কান বি অল থিংস টু অল পিপল, বি সিলেক্টিভ অ্যান্ড ফোকাস অন ইউর আইডিয়াল কাস্টমার। আপনি যখন সবার জন্য, তখন আপনি কারোর জন্য না। স্পেসিফিক, স্পেসিফিক এটাকে বলা হয় সেগমেন্ট, যে আমি ঠিক ওই স্পেসিফিক সেগমেন্টের জন্য। আজকে দেখেন আইফোন, এটা কিন্তু সব লেভেলের কাস্টমারের জন্য না। আজকে রোলেক্সের ঘড়ি সিলেক্টিভ কিছু মানুষের জন্য। তার মানে এই যে সেগমেন্টটা, এটা কিন্তু স্পেসিফিক করা, যে আমি শুধুমাত্র ওই সেগমেন্টের মানুষের জন্য আমার এই প্রোডাক্টটা করতেছি। সো ইউ কান বি অল থিংস টু অল পিপল, বি সিলেক্টিভ অ্যান্ড ফোকাস অন ইউর আইডিয়াল কাস্টমার। সো আপনি কোন সেগমেন্টে, আপনি চিন্তা করছেন আমি সমাজের একদম লোয়ার ক্লাসের সেগমেন্টের জন্য একটা লোয়ার ক্লাসের প্রোডাক্ট বানাবো, তাহলে আপনি ওই সেগমেন্টের জন্য সমস্ত কমিউনিকেশন করবেন। আপনাদের গ্রোথ চ্যালেঞ্জে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে আপনি ধরেন বাটার নামালেন মার্কেটে, যে আমি বাটার বিক্রি করব লোয়ার সেগমেন্টের জন্য একটু সস্তা। তো আপনি কি করলেন, একটা অ্যাড বানাইলেন যেখানে দেখালেন যে একটা ডাবল ডোর ফ্রিজ, ফ্রিজটা খোলার পরে একটা বাটার আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখেন এই ডাবল ডোর ফ্রিজটা কিন্তু ওই সেগমেন্টের মানুষের বাসায় থাকবে না। ওই সেগমেন্টের পিপল যখন এটাকে দেখবে, তার কাছে কি মনে হবে, ও এটা মনে হয় আমার প্রোডাক্ট না। তার মানে কমিউনিকেশনটা এবং সেগমেন্টটা সেম লেয়ারে যেতে হবে, তাতে ওই লেয়ারের মানুষগুলো আমার সাথে কিন্তু প্রপারলি কানেক্ট হবে। তো সেগমেন্টের ক্ষেত্রে আমাদের 5টা স্টেজ আছে। এই স্টেজগুলো কি কি কাস্টমারের? প্রথমত দেখেন অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন, পারচেজ, পোস্ট পারচেজ অ্যান্ড অ্যাডভোকেসি। অ্যাওয়ারনেসে আমরা কি করছি? অ্যাওয়ারনেসের মূল কাজ হচ্ছে হাউ ডু দি বিকাম অ্যাওয়ার অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আমার সেগমেন্টের কাস্টমার আমার প্রোডাক্ট সম্বন্ধে কিভাবে অ্যাওয়্যার হবে, কিভাবে আমাকে জানবে? ফেসবুকে জানবে, না আমি তার বাসায় লিফলেট পাঠিয়ে দিব, না আমি টেলিমার্কেটিং করব, নাকি এসএমএস দিব, নাকি ইমেইল দিব? অর্থাৎ আপনি আগে তাকে ক্লিয়ার করতে হবে যে ইয়েস, এই যে কোচ কাঞ্চন একজন, আমি আসছি, আমি এসএমই উদ্যোক্তাদের জন্য আমি এরকম এরকম জিনিস করছি। সো এই জিনিসটা তো আপনাদেরকে আমার অ্যাওয়্যার করা লাগছে, বিধায় আপনারা এই প্রোগ্রামে জয়েন করেছেন। অ্যাওয়ারনেস, দেন কনসিডারেশন, আমি অ্যাওয়ারনেস করলাম, আমি আসছি, আমি এটা করতে চাই, সব বললাম। এটা বললেই কি ধুম করে আপনি চলে আসবেন না, আপনি একটু কনসিডার করার চেষ্টা করবেন, আপনি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, ইভালুয়েট করার চেষ্টা করবেন যে আমি আসলে কেমন। তো তার মানে এই জায়গায় কাস্টমারের আপনি যেই প্রশ্নের আনসারটা বের করবেন, হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দেয়ার ডিসিশন টু পারচেস। কোন ফ্যাক্টরগুলো আপনার প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে তারা চিন্তা করে,
ওই ফ্যাক্টরগুলোর সলিউশন আপনার কমিউনিকেশনের মধ্যে দেওয়া থাকা লাগবে। যেই ফ্যাক্টর, হ্যাঁ আমি ওনার ট্রেনিংয়ে জয়েন করবো, উনি জীবনে কি করছে, ওনার কোনো অ্যাচিভমেন্ট আসছে, উনি কি কি করছে, আরো কোনো সাকসেস স্টোরি আছে কিনা, এই যে কনসিডারেশনে যখন এই জিনিসগুলো আমি ক্লিয়ার, দেখেন আপনারা অনেকে আমাদের আগের কাস্টমারদের রিভিউ দেখে আসছেন, তারা রিভিউ ভিডিওগুলো দিয়েছে, তার মানে কনসিডারেশন স্টেজে এটা কিন্তু আমার খুব হেল্প করেছে যে ওই রিভিউ দেখে আপনি কনভিন্স হয়ে আপনি হয়তো এই লং কোর্সে চলে আসছেন। এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনটা যখন কমপ্লিট হবে তখন শুরু হচ্ছে পারচেজ স্টেজ। পারচেজে কি চিন্তা করে, হাউ ডু দে প্রিফার টু বাই, কিভাবে কিনতে চারা চায়, পারচেজে ডিসিশন নিল, কিন্তু পারচেজ করার জন্য যদি আমাকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া লাগে, অথবা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যাওয়া লাগে, অথবা বারবার ফোন করেও না পাওয়া যায়, তাহলে কিন্তু হবে না। তার মানে সে কি অনলাইনে পারচেজ করতে চায় আমার যে কাস্টমার, নাকি ইন স্টোর চায়, চায় যে আমি একটা শোরুম দিয়ে রাখি, শোরুম থেকে কিনতে হবে। সো পারচেজ স্টেজে এটা খুব ইম্পর্টেন্ট যে আমি রেলিভেন্ট জায়গাতে আমার প্রোডাক্ট প্লেস করছি কিনা। ওই যে আপনারা পপস ব্র্যান্ডের একটা এক্সাম্পল আমি প্রায় দিই, যে কি হয়, পপস ব্যাপক অ্যাড দিয়ে দিছে, অ্যাড দিয়ে ব্যাপক প্রচার করে ফেলছে, মার্কেটে দিয়ে গেছে, দেখা গেছে যে ওর প্রোডাক্ট নাই। তো মার্কেটিং সুপার করলো, মার্কেটে মানুষ পপস প্রোডাক্ট চাচ্ছে, বিস্কিট পাওয়া যাচ্ছে না। আবার যখন বিস্কিট অ্যাভেলেবেল হয়েছে তখন আর মানুষ চাচ্ছে না। অন টাইমে জিনিসগুলো হওয়াটা ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট কোনটা, পোস্ট পারচেজ। কাস্টমার যখন কিনবে, কিনলেই কি তার সাথে জার্নি শেষ? না, এটা আগের যুগের মার্কেটিংয়ে ছিল, গত শতাব্দী পর্যন্ত ছিল। এই শতাব্দীর মার্কেটিংয়ে কেনার পর থেকে আসল সম্পর্কটা শুরু হয়। কারণ আপনার ব্র্যান্ডের, আপনার কোম্পানির সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আপনার এক্সিস্টিং কাস্টমার। এই কাস্টমারগুলোকে আপনি যদি প্রপারলি ঠিক কেয়ার করতে পারেন, তাদেরকে হ্যাপি রাখতে পারেন, এই কাস্টমার আপনাকে নতুন কাস্টমার এনে দিবে, যেটাকে আমরা বলছি অ্যাডভোকেসি স্টেজ। এই স্টেজে কি হবে, কাস্টমারকে আমি যদি আমার সেগমেন্টের কাস্টমারকে প্রপারলি হ্যাপি করতে পারি, তখন ওয়ার্ড অফ মাউথ হবে, কাস্টমার অনেক মানুষের কাছে আপনার প্রোডাক্ট সম্বন্ধে বলবে। ওয়ার্ড অফ মাউথ হয় দুইটা সময়, অ্যাডভোকেসি মানুষ দুইটা সময় করে। একটা হলো সে যতটুকু এক্সপেক্ট করে একটা কোর্সে, একটা সার্ভিসে অথবা একটা প্রোডাক্ট কিনতেছে, এক্সপেকটেশন যদি ওভার হয়, যে আমি যা এক্সপেক্ট করেছি তার চেয়ে বেশি পেয়েছি, তখন সে আরো 5 জনকে বলবে। আবার প্রোডাক্টটা যেই আগ্রহ, যেই আকাঙ্ক্ষা থেকে সে কিনেছে, এটার থেকে যদি অনেক লোয়ার হয়, যে আকাঙ্ক্ষার কিছুই ফিল আপ হয় নাই, তখনও সে আরেকজনকে বলবে, আরো 20 জনকে না, আরো 50 জনকে বলবে। তখন বলবে কি, নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ। অ্যাডভোকেসিটা হবে আপনার বিপরীতে। আর যখন আপনি তাকে হ্যাপি করতে পারছেন, তার আকাঙ্ক্ষা ফুলফিল করতে পারছেন, ওভার ডেলিভার দিচ্ছেন, অর্থাৎ আন্ডার প্রমিস ওভার ডেলিভার, যেটা আমরা করার চেষ্টা করি আমাদের কোচ কাঞ্চন একাডেমিতে। দেখবেন আপনাদের কোর্সে, যেমন বিবিএম এর যে লং কোর্সটাতে আপনারা জয়েন করেছেন, আপনাদের ক্লাস হওয়ার কথা পার ডে 2 ঘন্টা করে। তো 2 ঘন্টা করে আমি 10টা ক্লাস, 20 ঘন্টার কোর্স। কিন্তু এইটা আমরা ওভার ভ্যালু দিয়ে এটা 30-40 ঘন্টা পর্যন্ত আমরা নিয়ে যাই। তার মানে আন্ডার প্রমিস ওভার ভ্যালু যখন হয়, তখন একটা খুশি কাজ করে অনেক, যে না ঠিক আছে, উনি বেশি দেওয়ার চেষ্টা করছে। আমরা যে 3 দিন ব্যাপী গ্রোথ চ্যালেঞ্জ প্রোগ্রামটা করি, ওইখানে আমাদের 2 ঘন্টা করে ক্লাস হওয়ার কথা, 3 দিনে 6 ঘন্টা। আমরা 3 দিনে, গতবার আমরা প্রায় 16 ঘন্টা ক্লাস নিয়েছি। এটা কি হচ্ছে, আন্ডার প্রমিস ওভার ডেলিভার। তখন এক্সাইটমেন্ট কাজ করে এক্সট্রা, ওই ডেলিভারির কারণে, ওই আগ্রহ দিয়ে যখন আমি এক্সট্রা কিছু দিচ্ছি, তখন মানুষজন কি করতেছে, তখন আমাদের অ্যাডভোকেসি করতেছে। তারা অন্যান্য ক্লাসে, অন্যান্য ব্যাচে আরো স্টুডেন্ট, আমরা প্রচুর পরিমাণ কাস্টমার বা স্টুডেন্ট পাই এই রেফারেন্স থেকে। সো আপনার এই স্টেজগুলো একটু মাথায় রেখে যদি আপনার ওয়ার্কিং প্ল্যানটা, সেগমেন্টেশন প্ল্যানটা করেন, তাহলে দেখবেন যে আপনি খুব সুন্দর করে কাস্টমারের সাথে কানেক্ট হচ্ছেন, এবং এভরি স্টেজের জন্য আলাদা আলাদা কমিউনিকেশন, এভরি স্টেজের জন্য আলাদা আলাদা যত্ন। অ্যাওয়ারনেসে যে লোকটা আছে, তাকে আমি কি করব, সিস্টেমেটিক আমার প্রোডাক্ট সম্বন্ধে একটা গুড আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কনসিডারেশনে আমরা কি চেষ্টা করব, তার মধ্যে একটা ট্রাস্ট গ্রো করার চেষ্টা করব। পারচেজে চিন্তা করব কি, তাকে কিভাবে সহজে তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দেওয়া যায়, কনভিনিয়েন্ট, সে যাতে ইজিলি আমার প্রোডাক্টটা পেয়ে যায়। পোস্ট পারচেজে কি করব, কেনার পরে তার খোঁজ খবর নিব, যে ইয়েস সে কি হ্যাপি কিনা, তার ভালো মন্দ ফিডব্যাক নিব। অ্যাডভোকেসি স্টেজে আমরা কি করব, হাউ লাইকলি আর দে টু রেকমেন্ড ইউর বিজনেস টু আদার্স, যে আপনি কি অন্য কাউকে রেকমেন্ড করবেন কিনা, কখন করবে, তাকে যখন আমি কন্টিনিউয়াস টেক কেয়ারের মধ্যে রাখবো।
সো হাউ টু চুজ আ মার্কেট সেগমেন্ট, আমরা সেগমেন্টেশন নিয়ে কথা বলছি। আমরা মার্কেট সেগমেন্ট চুজ করতে গিয়ে একটা ডিফিকাল্টিস ফেস করি, এখানে আমি সেটা আলাপ করেছি। দ্য ডিফিকাল্টি ইন সিলেক্টিং ওয়ান মার্কেট সেগমেন্ট ইজ দ্যাট ইউ উইল হ্যাভ টু লিভ অ্যানাদার সেগমেন্ট। ডিউ টু হিউম্যান নেচার উই নেভার এবল টু লিভ এনিথিং। এখন একটা সেগমেন্টকে যখন আপনি স্পেশাল টার্গেট করতে যাচ্ছেন, স্বাভাবিকভাবে অন্য সেগমেন্ট কিন্তু আপনি মিস করতেছেন। এখন ডিউ টু হিউম্যান নেচার আমরা কোনো কিছু ছাড়তে চাই না, আমরা চাই সব ধরে রাখবো। আপনাকে একটা ডেটা দেই, ইউনিলিভার 1999 সালে ওদের পুরো প্রোডাক্ট নিয়ে ওরা একটা অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিসে বসলে এজন্য যে ওদের যতটুকু প্রফিট মার্জিন হওয়ার কথা সেই পরিমাণ প্রফিট ওরা জেনারেট করতে পারছে না। কারণ কি, রিসার্চ করে যেটা পাওয়া গেল ওই সময় ওদের 1600 ব্র্যান্ড, এই যে মাত্র 25 বছর আগের কথা, 1999 সালে, এই 1600 ব্র্যান্ডের মধ্যে ওরা দেখলো মাত্র 50টার মতো ব্র্যান্ড 63% প্রফিট জেনারেট করে। 1600-র মধ্যে 50টাই প্রফিট জেনারেট করে 63%। তখন ওরা চিন্তা করলো যে বাকি 1550টা ব্র্যান্ডের পিছনে আমাদের যেই পরিমাণ বাজেট যায়, এটা ম্যানেজ করতে যেই পরিমাণ খরচ যায়, এইটাকে যদি আমরা কেটে ছেটে কমায় আনি, আপনারা শুনলে অবাক হবেন, কাটতে কাটতে ওরা 1200 ব্র্যান্ডকে কেটে ফেলছে, মানে বাদ দিয়ে দিছে ওদের প্রোডাক্ট লাইন থেকে 1200 ব্র্যান্ড। ইউ কান্ট ইমাজিন যেটা আসলে কত বড় ডিসিশন। এবং যখন এই 1200 ব্র্যান্ডকে বাদ দিয়ে ফেলছে, ওদের প্রফিট ধেই ধেই করে ওঠা শুরু করছে। সো আমরা অনেক সময় মনে করি যে অনেক প্রোডাক্ট, সব সেগমেন্টে যাব, আমার সবাই কিনবে। তাহলে অনেক সময় কি হয়, এই সবগুলো ব্র্যান্ডকে ম্যানেজ করতে আমার যেই পরিমাণ শক্তি যায়, টাকা খরচ হয়, আলটিমেটলি একটাতে ফোকাস করলে হয়তো এর চেয়ে বেশি আর্নিং হইতো। সেম ঘটনা আমরা যদি অ্যাপেলের কথা বলি, স্টিভ জবসকে আপনারা জানেন যে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল একবার। তো বের করার পর উনি অন্যান্য জায়গায় যখন আরো সাকসেস হইলো, হওয়ার পর ওনাকে আবার রিপিট ব্যাক করে আনা হয়। ব্যাক করে আনার পরে অ্যাপেলের তখন মানে কয়েকশো প্রোডাক্ট স্টিভ জবস কেটে কেটে একদম মানে ধরেন 10-12টার মধ্যে নিয়ে আসছে। তার মানে ওনার প্রথম স্টেপ আসার পরে ছিল যে না, এত প্রোডাক্ট আমার দরকার নেই, আমি অল্প প্রোডাক্টকে একদম এমনভাবে মার্কেটিং করবো যাতে এটা বেশি পরিমাণে বিক্রি হয়। এবং আপনারা জানেন স্টিভ জবসের ভিশন ছিল যে পৃথিবীতে যত আপেল উৎপাদন হয়, আপেল তার চেয়ে বেশি অ্যাপেলের প্রোডাক্ট উৎপাদন হবে। এবং আজকের পৃথিবীতে এটাই হয়েছে। আজকে অ্যাপেল বললে কারো মাথায় সহজে ওই আপেল ফলের কথা আসে না। এত সুপার লেভেলে কাজ করছে, বা কেন, ন্যারো ডাউন করে একদম সেগমেন্টেড, একদম নির্দিষ্ট সেগমেন্টের মানুষের জন্য জিনিসটা কাজ করেছে। সো আমরা দেখবো যে আমার প্রোডাক্টটা আমি আসলে কোন সেগমেন্টের জন্য, আমি কি লাক্সারি সেগমেন্টে যেতে চাই, লাক্সারি মানে আমার প্রোডাক্ট রোলেক্সের মতো হবে, আমার প্রোডাক্ট হারমেসের একটা ব্যাগ, একটা ভ্যানিটি ব্যাগের দাম 40 লাখ টাকা, এখন এই সেগমেন্টে যাব, রোলেক্সের 2 লাখ 3 লাখ 5 লাখ 50 লাখ 1 কোটি টাকা দামের ঘড়ি বিক্রি করতেছে, সুপার সেগমেন্ট, রোলস রয়েসের, মানে এটা লাক্সারি সেগমেন্ট। আবার আরেকটা আছে প্রিমিয়াম সেগমেন্ট। প্রিমিয়ামে কারা কাজ করতেছে, ধরেন বিএমডাব্লিউ বা আইফোনের মতো ব্র্যান্ড, এটা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করে। এরপরে আবার আপনি পাবেন লোয়ার ক্যাটাগরি সেগমেন্ট, যেখানে আমরা একটু চেষ্টা করি কি একটু কম দামি প্রোডাক্ট বিক্রি করতে, একটু কমে, যেমন বাংলাদেশে প্রাণ যেটা করতেছে। আপনি দেখবেন প্রাণের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট, ওইটাকে মোটামুটি কাছাকাছি মানে নিয়ে আমাদের মতো করে, আমাদের মার্কেটের মতো করে সস্তায় দিয়ে দিচ্ছি, বিধায় অ্যাভেলেবেল মার্কেট পেয়ে যাচ্ছে। সো এই যে সেগমেন্টগুলো, আরেকটা হইতে পারে মিড সেগমেন্ট। মিড সেগমেন্টে আপনি চিন্তা করতে পারেন আমি একদম লোয়ারেও গেলাম না, আবার প্রিমিয়ামও না, মিড সেগমেন্টে আমি একটা ব্র্যান্ড হিসেবে ডেভেলপ করলাম। যেমন ধরেন বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন সিনেমা হলগুলোর কথা, ধরেন আপনি মধুমিতা সিনেমাকে যদি মিড সেগমেন্ট ধরেন, আর আপনার গ্রামে যেমন আমার এলাকায় একটা সিনেমা হল আছে স্বপ্নপুরী সিনেমা হল, এটা সাধারণ মানুষের জন্য, মানে খুবই লোয়ার সেগমেন্ট, সমাজের একদম খেটে খাওয়া মানুষগুলো ওইখানে সিনেমা দেখে। আবার মধুমিটা একটু মিড সেগমেন্ট। আবার আপনি যদি ব্লকবাস্টার অথবা মাল্টিপ্লেক্সগুলোর কথা চিন্তা করেন, তারা কিন্তু একটু প্রিমিয়াম সেগমেন্টে কাজ করছে। সো আপনি আপনার ব্র্যান্ডটাকে এইভাবে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে হবে যে ইয়েস আমি এই সেগমেন্টের মানুষের জন্য। এখন আপনি যদি চান আমার প্রোডাক্ট রিক্সাওয়ালাও কিনবে, আমার প্রোডাক্ট একদম হাই সোসাইটিও কিনবে, এখন আপনি আসলে কার জন্য কমিউনিকেট করবেন। এই জন্য দেখবেন ইউনিলিভারের কথা ওই যে আমরা বিএফসি ক্লাসে বলেছি যে লাইফ বয় সাবানটা একটা সেগমেন্ট, লাক্স আবার মিড সেগমেন্ট, আবার প্রিমিয়াম সেগমেন্টে কাজ করতেছে ডাব। এই সেগমেন্টেশনটা আবার দেখেন হুইল একটা সেগমেন্টে কাজ করতেছে, রিন আবার আরেকটা সেগমেন্টে, আবার সার্ফ এক্সেল একটু হায়ার সেগমেন্টে কাজ করতেছে। সার্ফ এক্সেলও এখন মিড রেঞ্জের পিপলরা বা লোয়ার মিডিল ক্লাস কিনে, কিন্তু তারা কি করে জানেন, সার্ফ এক্সেল কিনে রেখে দেয়, দামি পোশাক আশাক সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার চেষ্টা করে।
দেখেন এই সেগমেন্টটা ক্রিস্টাল ক্লিয়ার বোঝা দরকার, কাস্টমার যাতে বোঝে এই প্রোডাক্টটা আমার জন্য। আবার দেখেন এই যে আড়ং-এর কথা যদি আপনি চিন্তা করেন, প্রিমিয়াম বা অত সুপার প্রিমিয়াম না, ইলিয়ান আবার কি করছে আরেকটু প্রিমিয়ামে চলে গেছে। কারণ ইলিয়ান নিয়ে দত্ত দুষ্টামি ফাইজলামি সাধারণ মানুষ করুক না কেন, ইলিয়ানের যারা কাস্টমার তারা ওই দামেই কিনতে চায়, তারা চায় একটা পাঞ্জাবি আমি 8-10 হাজার টাকা দিয়ে কিনবো একটু। তো এই যে সেগমেন্টেশনটা কি করছে, তাকে একটা নির্দিষ্ট মাঠ তৈরি করে দিয়েছে, ওই জায়গাটাতে সে ধরে কাজ করতেছে। এখন আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমরা যে ভুলটা করি, আমরা কোনো সেগমেন্ট আসলে করি না। এই যে আমি একটু আগে আমার টিমের সাথে ব্রেক টাইমে গল্প করছিলাম, আমি বলতেছিলাম যে আমি যদি এখন সিঙ্গারা নিয়েও কাজ করি, সেখান থেকেও আমি জানবো যে কিভাবে কোটি টাকা আর্ন করতে হয়। কারণ আমি সিঙ্গারাটা বানাবো একটা প্রিমিয়াম সেগমেন্টের জন্য। ওই প্রিমিয়াম সেগমেন্টটা হইতে পারে একটা সিঙ্গারায় আমি 300 টাকা বা 500 টাকা বিক্রি করতেছি। আপনি হয়তো হাসতে পারেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ধরেন 3 পিস খেজুর 2,500 টাকা বিক্রি হয়, 16,000 টাকা কেজি মজু বিক্রি হয়, 25,000 টাকা কেজি খেজুর বিক্রি হয়, 2,200 টাকা এক প্লেট বিরিয়ানি বিক্রি হয় এই বাংলাদেশে, এই ঢাকা শহরেই। এবং এইগুলো সবগুলো আমি এক্সপ্লোর করেছি। তার মানে কি, এখন ওইটা কারা কিনতেছে? ওইটা ওই সেগমেন্টের পিপল কিনতেছে। আবার এই বাংলাদেশেই দেখা গেল যে আপনি এখনও রাস্তায় বসে 50 টাকা প্লেট বিরিয়ানি পাবেন। তাহলে 50 টাকা প্লেটও বিরিয়ানি হচ্ছে, 2,200 টাকাও হচ্ছে, আবার 1,000 টাকাও হচ্ছে, আবার 500 টাকা। সো আপনি যখন প্রিমিয়াম সুইটসে যাবেন, ওইখানে যেই দামে মিষ্টি কিনতে পারবেন, আবার রসে গিয়ে আরেকটু কমে পাবেন, আবার লোকাল একটা আপনার গ্রামের মিষ্টির দোকানে আরেক দামে পাবেন। তো এই যে সেগমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আপনার বোঝা ইম্পর্টেন্ট যে আপনি কার জন্য। ওইভাবে যখন জিনিসটাকে ডিজাইন করবেন, তখন ওই লেভেলের কাস্টমারগুলো অ্যাট্রাক্ট ফিল করবে, তারা আপনার কাছে আসবে। এখন যখনই আপনি একটা সেগমেন্টের টার্গেট করবেন, ডিফিকাল্টি কোনটা? আপনাকে আরো অনেকগুলো সেগমেন্ট ছেড়ে দিতে হবে। এই যে ছেড়ে দেওয়াটা, এটা আমরা পারি না। দেখেন স্টিভ জবস ওই ছাড়তে পারছে, আজকে ইউনিলিভার ওই ব্র্যান্ডগুলোকে ছেটে দিতে পারছে, বিধায় কিন্তু তারা গ্রো করছে। এখন আমরা ছাড়তে পারি না, আমরা মনে করি না 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 আমার প্রোডাক্ট ভাই সবাই কিনতে হবে। না, সবাই কিনলে আপনি ব্র্যান্ড হইতে পারবেন না। একটা সেগমেন্টে আগে ব্র্যান্ড হন, তারপরে সার্ফ এক্সেল আজকে প্রিমিয়াম সেগমেন্টে আছে, কিন্তু লোয়ার মিডল ক্লাস পিপলও কিনতেছে, বাট ওইটা তার মূল ফোকাস না। মাইন্ড ইট। আজকে আমাদের ধরেন প্রিমিয়াম সেগমেন্টের আমাদের কোচ কাঞ্চনের প্রোডাক্ট কি? ব্রেভ। এখন এই ব্রেভ আমাদের দেখেন বিএফসি আছে, বিএফসি মাত্র 199 টাকা আমরা এনরোলমেন্ট করাই, আমরা বিবিএম এ 25,000 টাকা এনরোলমেন্ট করাচ্ছি। তো এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, কিন্তু ব্রেভটা সবার জন্য না। এবং আমি সেগমেন্ট করি, আমার ক্লাসেই স্পষ্ট করে বলে দিই, যারা 5 ফিগার পর্যন্ত বিএফসি এনাফ, যারা 6-7 ফিগার পর্যন্ত চিন্তা করেন বিবিএম যে কোর্স করছেন এনাফ, যারা 8 ফিগার 9 ফিগারে যেতে চান, যে না আমি 8-9 ফিগারের, আমি কোটি টাকার উপরে বিজনেস ডেভেলপ করবো, ওয়ার্ল্ড ওয়াইড যাবো, ব্র্যান্ড বানাবো, বিগ ড্রাইভ দিব, বিগার ভিশনকে বাস্তবায়ন, তাদের জন্য আবার ব্রেভটা প্রিমিয়াম সেগমেন্ট। এখন আমি ব্রেভের কোর্স যদি 30,000-এ করাই, বিলিভ মি অর নট, সব সেগমেন্টের লোক চলে আসবে, এক্সক্লুসিভিটিটা থাকবে না, এবং ওই লেয়ারের মানুষকে আমি ওই আলটিমেট সাকসেসে নিতে পারবো না। বিধায় কিন্তু এটা সেগমেন্টেশন করা। তো দেখেন আমার এই লেয়ারে সেগমেন্ট করা থাকায় সুবিধা হচ্ছে কি, যার জন্য যেটা দরকার সেই সেগমেন্টের মানুষগুলো ওইটা রিসিভ করতেছে। অন্য সেগমেন্ট এইখানে, ওই যে অনেকে বলে স্যার ব্রেভের কোর্সটা একটু কমাই দিলে হয় না, এটা কমানোর মানুষ তো আমি চাচ্ছি না, কমানোর মানুষটা ওই ড্রাইভটা দিতে পারবে না, আলটিমেটলি ওই ভ্যালুটা সে নিতে পারবে না। তো এইভাবে আপনি জিনিসটাকে একটু প্রপার সেগমেন্টাইজ করবেন। 4 অ্যাপ্রোচেস টু মার্কেটিং সেগমেন্ট। মার্কেটিং সেগমেন্টের 4টা অ্যাপ্রোচ আছে। নাম্বার 1 ফুল কাভারেজ অর ম্যাস মার্কেটিং। একটা হচ্ছে ম্যাস মার্কেটিং, আমার প্রোডাক্ট সবাই কিনুক। এটা হইতে গেলে আপনাকে কোকা কোলা প্রাণের মতো ব্র্যান্ড হইতে হবে, এবং আপনাকে অত বাজেটে সারাদিন 24 ঘন্টা টিভিতে অ্যাড চলতেছে, পত্রিকায় বিজ্ঞাপন যাচ্ছে, ফেসবুকে কোটি কোটি টাকা বার্ন করতেছে, বিজ্ঞাপন বানাচ্ছে, কোক স্টুডিও বানাচ্ছে, এগুলা কিন্তু ম্যাস মার্কেটিং। ফুল কাভারেজ মানে একদম প্রতি ঘরে ঘরে কাভারেজ। আপনি যদি অতটুকু ক্যাপাবল হন, তাহলে ম্যাস মার্কেটিং ফুল কাভারেজ ড্রাইভ দেন, নো ইস্যুস। রেডি আছেন কিনা? নাম্বার 2, কারণ এটা দেখেন আমি আমার প্রস্তুতি আছে সিঙ্গেল সেগমেন্টের বা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের, আর আমি ড্রাইভ দিয়ে দিলাম ফুল কাভারেজে, তাহলে কিন্তু আপনার পুঁজিতে কুলাবে না। সবারই মনে স্বপ্ন কোকা কোলা হইতে চাই, সবারই স্বপ্ন আমি প্রাণ হইতে চাই, কিন্তু স্বপ্ন থাকলেই আপনার প্রস্তুতি, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, আপনার সব কিছু ম্যাচ করতে হবে। উল্টাপাল্টা রোডে ড্রাইভ দিলে আলটিমেটলি কি আমরা একটা ভুল জায়গায় পৌঁছাবো, এবং দিন শেষে আমরা স্ট্রাগল করব। নাম্বার 2 যেটা মাল্টিপল সেগমেন্ট, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি ব্র্যান্ডেড হাউস। আপনারা দুইটা কনসেপ্ট নিশ্চয়ই ব্র্যান্ড আর্কিটেকচারে শুনে থাকবেন, একটা হচ্ছে ব্র্যান্ডেড হাউস আর একটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। জিনিসটা কি? ব্র্যান্ডেড হাউস মানে হচ্ছে যখন একটা ব্র্যান্ডের
অধীনে অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, বাট প্রত্যেকটা প্রোডাক্ট ওই ব্র্যান্ডের নামকে ক্যারি করে। দ্যাট ইজ কল ব্র্যান্ডেড হাউস। যেমন বাংলাদেশে একটা ব্র্যান্ডেড হাউসের নাম যদি বলি, যেমন মেঘনা গ্রুপ হচ্ছে একটা ব্র্যান্ডেড হাউস, তাদের ব্র্যান্ডের নাম কি ফ্রেশ। এখন কেন এটা ব্র্যান্ডেড হাউস? কারণ যতগুলো প্রোডাক্ট ওরা মার্কেটে নামায় দেখবেন সকল প্রোডাক্টের নামের মধ্যে ফ্রেশ আছে। ফ্রেশ সিমেন্ট, ফ্রেশ আটা, ফ্রেশ ময়দা, ফ্রেশ কলম, ফ্রেশ খাতা, ফ্রেশ টিস্যু, ফ্রেশ এনার্জি ড্রিঙ্ক, সব কিন্তু ফ্রেশ। দ্যাট মিনস দিস ইজ কল ব্র্যান্ডেড হাউস। আরেকটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। ব্র্যান্ডেড হাউস মানে কি? ওই ফ্রেশ নামে আমি যত প্রোডাক্ট নামাবো সারা জীবন, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রায় এই প্রবলেমে পড়ে যাই, স্যার আমি তো 3টা প্রোডাক্ট নিয়ে 3 ধরনের জিনিস নিয়ে কাজ করি, আমি কি সবগুলো এক নাম রাখবো নাকি আলাদা আলাদা নাম দিব? এই আলোচনাটা বুঝলে আপনাদের এই প্রশ্নের সলিউশন পার্মানেন্টলি পেয়ে যাবেন। তাহলে ফ্রেশ এইভাবে করে করছে বা অ্যাপেল এইভাবে করে করছে, কিন্তু আপনি যদি ইউনিলিভারের কথা ভাবেন, এটা হচ্ছে হাউস অফ ব্র্যান্ড। তার মানে দেখেন, ইউনিলিভারের লাক্স একটা ব্র্যান্ড, ডাভ আলাদা একটা ব্র্যান্ড, লাইফ বয় আলাদা একটা ব্র্যান্ড, পেপসুডেন্ট একটা ব্র্যান্ড। দেখেন ওর যতগুলো প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্ট, পন্স ওরই প্রোডাক্ট, রেক্সোনা ওরই প্রোডাক্ট, আবার ফেয়ার অ্যান্ড লাভলি ওরই প্রোডাক্ট। প্রতিটা ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড আর্কিটেকচার, ব্র্যান্ড কমিউনিকেশন, ব্র্যান্ড আর্কিওটাইপ আলাদা আলাদা। তার মানে একটা কোম্পানির অধীনে যখন অসংখ্য ব্র্যান্ড থাকে, এটাকে বলা হয় হাউস অফ ব্র্যান্ড। মানে আমি একটা হাউস যেখানে অনেক ব্র্যান্ড আছে, আমার এই বাড়িতে অনেক ব্র্যান্ড বাস করে। আর ব্র্যান্ডেড হাউস মানে আমার একটা ব্র্যান্ড ডেভেলপ করেছি কোম্পানির, ওই ব্র্যান্ডটা দিয়ে আমি সকল প্রোডাক্ট মার্কেটে দিচ্ছি। এখন এটা বোঝা ইম্পর্টেন্ট কেন? আপনি তাহলে কোন দিকে যাবেন, কোনটা বেটার? আবার আরেকটা আছে, দুইটার মাঝামাঝি একটা আছে যেটাকে হাইব্রিড বলে, যেটাকে বলে এন্ডোর্সড ব্র্যান্ড। এন্ডোর্স মানে কি? আপনি ধরেন ডিরেক্ট ওই নামটা দিলেন না, বাট মূল ব্র্যান্ডের নামটাকে একটু লেজ লাগিয়ে দেওয়া। যেমন আমাদের পার্ল নামে একটা ব্র্যান্ড আছে, আপনি যদি দেখেন পার্লের সাথে আমাদের একটা লেজ লাগানো আছে, পার্ল বাই ন্যাচারালস। সো আমরা কি চেয়েছি এখানে, যে পার্লে ন্যাচারালসের যেই অডিয়েন্সটা আছে, তারা যখন সাথে ন্যাচারাল দেখবে, ওই অডিয়েন্সটা যাতে পার্লের প্রোডাক্টও কিনে। সো এইভাবে অনেক ব্র্যান্ড আছে, দেখবেন যে আগের বড় ব্র্যান্ডটার নামটা একটু লেজে দিয়ে দেয়, এন্ডোর্স ব্র্যান্ড বলে। এখন আপনি কোন দিকে যাবেন, কোনটা বেটার? এটা অ্যাবসলিউটলি ডিপেন্ড অন ইউর বাজেট, অন ইউর নেক্সট স্ট্র্যাটেজিক প্ল্যান। বাজেটটা কেন বলতেছি? আপনি যদি আলাদা আলাদা ব্র্যান্ড বানাইতে চান, তাহলে আপনার বাজেট অনেক বেশি লাগবে, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডকে ম্যানেজ করা লাগবে। এক একটা ব্র্যান্ড এক একটা সন্তানের মতো। তো প্রতিটা সন্তান স্কুলে পড়ানো, তাকে খাওয়াইয়ে দাওয়িয়ে তৈরি করা, লালন পালন করা যেমন কষ্ট, এক একটা ব্র্যান্ড কিন্তু আলাদা আলাদা বানালে এরকম কষ্ট। সো আপনি যখন আলাদা আলাদা নাম দিবেন, আলাদা লোগো হবে, আলাদা কমিউনিকেশন হবে, প্রত্যেকটা ব্র্যান্ডের আইডেন্টিটি, প্রত্যেকটা ব্র্যান্ডের কমিউনিকেশন, প্রত্যেকটা ব্র্যান্ড ইটসেলফ, পার্সোনালিটি, পজিশনিং, সব কিছু কিন্তু আলাদা। সো আপনার যদি বাজেট থাকে তাহলে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা ব্র্যান্ড বানাবেন। বাজেট কম থাকলে একটা ব্র্যান্ডের অধীনে আলাদা আলাদা প্রোডাক্ট সেগমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে একটা ব্র্যান্ড দাঁড়িয়ে গেলে অটোমেটিক্যালি অন্যান্য জিনিসগুলো দাঁড়ায় যায়। বাট এখানে আবার একটু বিগেস্ট একটা বাট আছে। একটার অধীনে বানালে সমস্যা হচ্ছে, কোনো কারণে যদি ওই একটা মেইন ব্র্যান্ডের উপরে কোনো আঘাত আসে, খারাপ কিছু ঘটে, তখন আবার অন্যান্য ব্র্যান্ডের উপর প্রভাব তৈরি হয়। সো এই জন্য একটা যখন বানাবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ওই ব্র্যান্ডটা যাতে ট্রাস্টওয়ার্দি হয়, ক্রেডিবিলিটি থাকে, ওই ব্র্যান্ডের ব্র্যান্ড প্রমিস যাতে অনেক স্ট্রং হয়, তাহলে ম্যানেজ করাটা সহজ। দিস ইজ কল মাল্টিপল সেগমেন্ট। যেমন বাংলাদেশে নাবানার কথা যদি চিন্তা করেন, ওরা কি করে, নাবানা ডেভেলপার আছে, নাবানা ক্যাব আছে, নাবানা ফার্নিচার ব্র্যান্ড আছে। তার মানে ওরা কি করেছে, নাবানা নামেই মাল্টিপল সেগমেন্টে বিজনেস করছে। এখন মাল্টিপল সেগমেন্টের আরেকটা নেগেটিভ সাইড হলো, আপনি যখন, যেমন ধরেন বাংলাদেশে অটোবি, তারা কি করলো, পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ করতে গিয়ে অটোবির পুরা মাজা ভেঙে গেছে, কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা, কারণ হিউজ পরিমাণে একটা ফাইন্যান্স ওইখানে তারা লস করে এমন অবস্থায় পড়ে গেছিল যে ঠিক মতো কর্মীদের। অটোবি কিন্তু ফার্নিচারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ছিল, এবং বাংলাদেশে এই যে এই ধরনের ফার্নিচারগুলো অটোবির মাধ্যমেই বেশি পপুলার হয়েছে। কিন্তু ওরা যখন অন্য একটা সেগমেন্টে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে গেছে, যেখানে হয়তোবা তারা অতটুকু ম্যাচিউর অথবা এক্সপার্টাইজ ছিল না, তারা কিন্তু বিপদে পড়ে গেছে। সো আমরা যখন এক্সপান্ড করব, আমাদের মাথায় রাখা লাগবে যে আমি যখন এক্সপান্ড করছি, তখন আমি ওইটার ব্যাপারে যথেষ্ট এক্সপার্টাইজ কিনা। বাংলাদেশে এমন বহু ব্র্যান্ড আছে, তারা অন্যান্য সেগমেন্টে, যেমন কেয়া কসমেটিক্স, আপনারা সবাই নাম জানেন, কেয়া একটা ভালো ব্র্যান্ড ছিল। তারা গার্মেন্টস সহ অন্যান্য ট্রেডে প্রচুর লোন নিয়ে অন্যান্য জায়গায় মার্কেট সেগমেন্টেশন বাড়াতে গিয়ে মূল ব্র্যান্ডটাকেই পরে কিন্তু হারায় ফেলছে।
তারপরে আছে সিঙ্গেল সেগমেন্ট নাম্বার 3, যেটাকে আমরা বলছি নিশ মার্কেট। নিশ মার্কেট মানে কি? বাংলাদেশে প্রকাশনী অনেক আছে, বাংলাদেশে অনেকগুলো অনলাইন বুকশপ এখন ভালো করছে। আপনি কি চিন্তা করলেন যে আমি শুধুমাত্র আইন পেশাজীবী যারা শুধুমাত্র আইনের বই বিক্রি করার জন্য একটা লাইব্রেরি দিব, অথবা আইনের বই নিয়ে আমি একটা